স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ: সংস্কার, বিচার ও নির্বাচন। নিউ ইয়র্কে সংবাদ মাধ্যমে জেটিইউকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা নিয়ে সরকারের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র আছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জিটিইউকে সাক্ষাৎকার দেন তিনি, যা সোমবার প্রকাশ পেয়েছে। যেখানে বাংলাদেশ সংক্রান্ত নানা ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা জোর দেন নির্বাচন প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ রয়েছে: সংস্কার, বিচার ও নির্বাচন। শুধু নির্বাচন করে পুরনো কাঠামো রেখে দিলে দুর্নীতি ও স্বৈরতন্ত্র ফিরে আসবে। তাই প্রথমে কাঠামোগত সংস্কার জরুরি। আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞার প্রসঙ্গেও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়টি সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা তেমন আচরণ দেখাতে পারেনি। আফরিন মৌ, নিউজ 24। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় এই আহ্বান জানান তিনি। বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে। বাংলাদেশ সময় রাত 8টায় এই সম্মেলন শুরু হয়। এই সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা এবং মানবাধিকার সহ সংকটের মূল কারণগুলো মোকাবিলায় উদ্যোগ নেওয়া। এই সম্মেলনে অগ্রাধিকার পাবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি। As funding declines, the only peaceful option is to begin their repatriation. This will entail far fewer resources than continuing their international protection. The Rohingyas have consistently pronounced their desire to go back home. As an immediate step, those who recently crossed into Bangladesh escaping conflict must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. Resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Fourth, support confidence-building measures for sustainable integration of Rohingya in Rakhine society and governance. Fifth, mobilize donor contribution to fully fund the joint response plan. Sixth, pursue accountability and restorative justice. জাতিসংঘে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই ভাষণ আগামী নির্বাচন নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক হবে বলে মনে করেন তারা। বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে।
কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশ আগামী দিনের পথরেখা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণে উঠে আসে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, সংস্কার এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ বিষয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সরকার প্রধানের ভাষণকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা মনে করছেন এই ভাষণ আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। যে বক্তব্য তিনি দিয়েছেন মূলত বাংলাদেশ গণঅভ্যুত্থানের পর থেকে কোন রাস্তায় হাঁটছে এই বিষয়টা তিনি পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরেছেন। এইটা তুলে ধরার একটা অর্থ হচ্ছে যে দেশে যারা নির্বাচন নিয়ে নানান রকম জল্পনা কল্পনা করতেছে তাদেরকে আশ্বস্ত করা যে নির্বাচনটা যথাসময়েই হবে। আরেকটা হলো বিশ্ব সম্প্রদায়কে আশ্বস্ত করা বাংলাদেশের ট্রানজিশন নিয়ে যেন বাইরের দুনিয়াতে কোনো রকম কোনো আস্থাহীনতার সংকট তৈরি না হয়। প্রধান উপদেষ্টার এই সফর দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত সহায়ক হবে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। একটি রাজনৈতিক সংকট এখনো রয়ে গেছে। তো এই ভিজিটের মধ্য দিয়ে যেটি হচ্ছে যে চিফ অ্যাডভাইজার, আমাদের যে অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, ওনারা একটি মানে বৈদেশিক যে সমর্থন এটি পাওয়ার চেষ্টা করছেন, এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে যে আগামী দিনের যে জুলাই সনদকে কেন্দ্র করে যে মতানৈক্য চলছে এটির সমাধান হওয়া অত্যন্ত জরুরি, কারণ এটির সমাধান না হলে নির্বাচন নিয়ে খানিকটা অনিশ্চয়তা থেকে যাবে। তো আমার মনে হয় যে এই সফরের মধ্য দিয়ে এই জায়গাটিতে একটি ব্যাপক চাপ তৈরি হবে বলে আমার মনে হয়। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে যদি নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা হয় তবে এই দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরবে স্থিরতা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফেরুজায় অনুষ্ঠিত এই সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। গণদাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার। এই দাবি উপেক্ষা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। ঘোষণা করা হয়েছে নতুন কর্মসূচি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 1 থেকে 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। পিআর এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে ইতিমধ্যে মাঠের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 7টি ইসলামিক দল। এবার দ্বিতীয় দফায় আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে 2টি দল। জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে মঙ্গলবার দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন কর্মসূচির কথা জানান। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। আর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 1 থেকে 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। জাতিসংঘ হলো একটা রাষ্ট্রীয় সফর। সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে নিল, এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরির কোনো প্রচেষ্টাই দৃশ্যমান হয় নাই, বরং সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায়।
আগামী 10 অক্টোবর সারা দেশে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে ইসলামপন্থী এই দুটি দল। এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজনমূলক রাজনীতি চায় না বিএনপি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জাতীয়তাবাদী ওলামা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের এই ভূখণ্ডে পরে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে জনগণ তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোন রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এ সময় পিয়ার পদ্ধতির সমালোচনা করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ এই পদ্ধতির বিপক্ষে। আমরা পিয়ার মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিয়ার মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিয়ারে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শিক্ষার্থীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে উৎসবে মেতেছে দেশ। নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না বলেও জানান রুহুল কবির রিজভী। এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। তথ্য পর্যালোচনার পর দল হিসেবে নিবন্ধন পাওয়ার সব শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এই কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, নিবন্ধন নিয়ে কারো দাবি আপত্তি থাকলে তা জানতে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। পুনরায় মাঠ পর্যায়ের তদন্তের জন্য যাচ্ছে 9টি দলের আবেদন। 22টি দলের মধ্যে 7টি দলের নিবন্ধন আবেদন নামঞ্জুর করা হয়েছে, আর 3টি দলের অধিকতর যাচাই চলছে। নতুন প্রতীকের জন্য এনসিপিকে চিঠি দেওয়ার কথা জানান ইসির সিনিয়র সচিব। প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা যে বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টির এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। নানাভাবে ষড়যন্ত্র করে পাহাড় অশান্ত করার অপচেষ্টা করছে কুচক্রী মহল, অভিযোগ সেনাবাহিনীর। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। বাহিনীটি বলছে, যারা সম্প্রীতি নষ্ট করছে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, তবে এখনো জারি আছে 144 ধারা। চতুর্থ দিনে এসে কিছুটা স্বাভাবিক হয়েছে খাগড়াছড়ির পরিস্থিতি। জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন, তবে শহরের মধ্যে ছোট যান চলাচল করছে। বহাল আছে 144 ধারা। কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছে যৌথ বাহিনী।
এদিকে এই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসানকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি, আপনারা দেখেছেন। এবং পাশাপাশি হচ্ছে ওনারা যেটি বলেছেন যে ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি 5 সদস্য বিশিষ্ট। এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলছে যৌথ বাহিনী। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় খাগড়াছড়ি বাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে। এটা একটা ষড়যন্ত্র এবং এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম জানিয়েছেন, যৌথ বাহিনী সম্মিলিতভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা তো অব্যাহতই আছে। আমাদের চেকপোস্ট, আমাদের রেগুলার পেট্রোলিং, আমাদের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, সবকিছুর সমন্বয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইচ্ছে করে পাহাড়কে অস্থিতিশীল করার পায়তারা চলছে। একটি স্বার্থান্বেষী মহল এই দ্বন্দ্ব জিয়ে রেখেছে। সময় সময় কোনো একটা দাবি, কোনো একটা বিষয় যদি ওনারা আদায় করতে চান, তাহলে এই ইস্যুগুলোকে ওনারা সামনে নিয়ে আসেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এটা একটা ডরমেন্ট, মাঝে মাঝে এটা সুপ্ত থাকে, আবার মাঝে মাঝে এটা চাঙ্গা দিয়ে ওঠে। এটা হতে থাকবে। গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সামনে এনে অবরোধ ডাকলে দফায় দফায় সংঘর্ষের পর প্রশাসন শনিবার বেলা 2টা থেকে 144 ধারা জারি করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবার জানাবো শারদীয় দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী ঘিরে ছিল ভক্তদের মহোৎসব। সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করেই পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণতা পায় মহাষ্টমীর প্রধান অনুষঙ্গ অঞ্জলি। এদিন দেবী দুর্গার চরণে অর্পিত হয় ভক্তদের অগাধ শ্রদ্ধা, প্রার্থনা আর অটল ভক্তি। অঞ্জলির মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে আনুষ্ঠানিকতার সমাপ্তি। অগ্নিবায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য, এই 5 নৈবেদ্যে পূজিত হলেন দেবী দুর্গা। বৃষ্টি উপেক্ষা করেই অঞ্জলিতে নারী, প্রবীণ, শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তদের চোখে মুখে উজ্জীবিত আনন্দ আর উল্লাসের ছাপ। দেবী দুর্গার ভক্তিতে সঁপে দেন নিজেদের। মনে কত শত সুপ্ত চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা, তবে প্রকাশ পেল অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় কামনা। দেশের অবস্থা ভালো হোক, আরো সবকিছু সুস্থভাবে যাক, এটাই। মূর্তি ভাঙা টাঙা নিয়ে কিছু অরাজকতা থাকে, এটার জন্য প্রশাসন থেকে অনেক সিকিউরিটি আমরা এবার দেখতে পাচ্ছি। সবাই ভালোভাবে সুস্থভাবে পুজো দেখতে পারবে। মা আমাদের সকলকে ভালো রাখুক, মা সকলের সুস্থতা প্রদান করুক। ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, শান্তি, সমৃদ্ধি আর অসাম্প্রদায়িক চেতনার জয় হবে। চিরন্তন চাওয়া পাওয়া, নেতিবাচক শক্তির বিরুদ্ধে ইতিবাচক সম্মিলিত শক্তির জয়, এটাই মানুষ চায়। শান্তি চায়, উন্নয়ন চায়, সমৃদ্ধি চায়। এটা সার্বক্ষণিক চাওয়া, সবসময়ের চাওয়া, এবারের চাওয়াও তাই। বুধবার সকালে দেবীর কল্পারম্ভের মধ্য দিয়ে মণ্ডপগুলোতে শুরু হবে নবমীর আনুষ্ঠানিকতা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে আয়োজন করা হয় কুমারী পূজার। মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীর রামকৃষ্ণ মিশনে এই আয়োজন সম্পন্ন হয়। দেবী দুর্গার আরাধনা ও দর্শনে অংশ নেন পুরোহিত ও ভক্তরা। মন্ত্রপাঠ ও প্রার্থনায় উঠে আসে বিশ্বের মঙ্গল কামনা। বেশে পূজিত হও তুমি, সৃষ্টির বীজ ধারণ করো, করো বিষ পান, উজাড় করে দাও নিজেকে, দাও আশীর্বাদ। দুর্গোৎসবের অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা।
গায়ে লাল শাড়ি, গলায় ফুলের মালা, মাথায় মুকুট, পায়ে আলতা, কপালে সিঁদুর ও হাতে পদ্ম নিয়ে কুমারী রূপে হাজির 6.5 বছরের মালিনী লাবণ্য চ্যাটার্জি। রামকৃষ্ণ মঠের শুদ্ধাত্মায় পূজিত উমারূপী দুর্গা। মায়ের পুজো হলো, তার পাশে একজন কুমারীর পুজো হলো। এটার মানে হচ্ছে নারী শক্তির সর্বঊর্ধ্বে। আমার অনেক আনন্দ লাগছে। আমি কোনোদিনও কুমারী পূজা দেখিনি, আজকে প্রথম দেখেছি। মা যেন সবার মঙ্গল করে, এটাই মার কাছে একমাত্র প্রার্থনা আমার। জাগো নারী জাগো বন্ধু শিখা, জাগো কুমারী রূপে, কখনো জাগো দুর্গা বেশে, জাগো কোলাসুর দমনে, পরিচয় দাও নারী শক্তির। ভগবতীর ঐশ্বর্যের বিশেষ আচার এই কুমারী পূজা। This Durga Puja brings us new hope, new light, gives us new enlightenment to take forward our relationship. It gives us the courage and wisdom and strength to nourish and nurture our common bonds. নারী রূপে ও উনি মা, উনি দেবী, উনি বোন। কুমারী পূজার মাধ্যমে আমাদের অনুভূতিটা এরকম যে মাকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি। অষ্টমী মার কাছে চাই যে আরো এগিয়ে যাক, মেয়েরা আরো প্রতিষ্ঠিত হোক। বিশ্বের মঙ্গল প্রার্থনায় উচ্চারিত হয় মন্ত্র। সবাই ভালো থাকো। দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। দুর্গোৎসবের বুধবার নবমী তিথিতে বিহিত পূজার শেষে মণ্ডপে মণ্ডপে দেবীর প্রসাদ বিতরণ করা হবে। রোমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে করতে না পারে সেজন্য খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয় খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজা যেন উদযাপন করতে না পারে। পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা ভাব প্রকৃতির সাথে তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটা হচ্ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। এটি তারা করার চেষ্টা করতে পারে, তারা সমর্থন। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে দুর্গাপূজায় নানাভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, এখন পর্যন্ত পূজায় 49টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 19 জনকে আটক করা হয়। রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে দুর্গাপূজার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইজিপি। আমরা পূজা মণ্ডপ, তৎসন্নিহিত এলাকা, মন্দির সব জায়গায় কড়া নজরদারি রেখেছি যেন আমাদের এই দেশে ধর্মীয় সম্প্রীতি যেভাবে যুগ যুগ ধরে বজায় ছিল এই সময়ে যেন বজায় থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীরা অন্তত 41টি জেলায় হত্যাকাণ্ড ঘটিয়েছে। মারণাস্ত্রের ব্যবহার হয়েছে 50টির বেশি জেলায়। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এসব কথা উঠে আসে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলাটিতে সাক্ষ্য দেন মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আর এর মধ্য দিয়ে শেষ হলো মামলার সাক্ষ্য গ্রহণ। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? টানা 17 বছর অবৈধভাবে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মনে করতেন দেশের মানুষকে শাসন ও শোষণ করা তার পৈতৃক অধিকার। ক্ষমতায় টিকে থাকতেই গুম, খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয় 24-এর গণ আন্দোলনে। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে তদন্তকারী কর্মকর্তা বলেন, জুলাইতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র ক্যাডাররা কমপক্ষে 41টি জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড ঘটায়। মারণাস্ত্রের ব্যবহার হয়েছে 50টিরও বেশি জেলায়। 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন।
তাজা বুলেট দিয়ে মায়ের বুক খালি করে সেই মাকেই আবার গণভবনে ডেকে এনে দিয়েছেন মিথ্যা সান্ত্বনা। এভাবেই সর্প হয়ে দংশন করে ওঝার ভূমিকায় অবতীর্ণ হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় এ পর্যন্ত 54 জন সাক্ষ্য দিয়েছেন। আগামী সোমবার সবশেষ সাক্ষীকে জেরা করা হবে। 54তম সাক্ষী হিসাবে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদান সমাপ্ত করেছেন। এই মামলার আসামি পক্ষের আইনজীবী তাকে একটি প্রশ্নের মাধ্যমে জেরা শুরু করেছেন। আগামী সোমবার তার বাকি জেরা শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে মামলার যুক্তিতর্ক উপস্থাপন। সেই প্রক্রিয়া শেষ হলেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বিবেকের তাড়াই হোক কিংবা অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচনের অসঙ্গতির বিষয়টি স্বীকার করতেই হবে। মঙ্গলবার ক্যাম্পাসে নিউজ 24-কে এই কথা জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। ব্যালট বিতর্ক ইস্যুতে পরাজিত প্রার্থীদের নিয়ে উপাচার্যের কটূক্তির তীব্র নিন্দা জানান তিনি। বলেন, ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের প্রার্থীদের করা প্রতিটি অভিযোগেরই সত্যতা রয়েছে, তাই অনতিবিলম্বে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং ভোটার স্বাক্ষরের তালিকা প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি যে বক্তব্য দিয়েছে আমরা শুনেছি, উনি একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেছে, বিভিন্নভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই জবাবগুলো কোনোগুলোই কিন্তু সুস্পষ্ট জবাব হয়নি। আগে আমরা দেখতাম যে যখন কোনো কলুষিত নির্বাচন হতো, সেই নির্বাচনের পরবর্তীতে বা আগে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন ধরনের বক্তব্য দিতেন বিরোধী মতদের নিয়ে। আমরা দেখলাম আমাদের ভিসি মহোদয়ও এক ধরনের বক্তব্য দিলেন যে যারা অভিযোগকারী তারা নাকি খড়কুটো ধরে বেঁচে থাকার অপচেষ্টা চালাচ্ছে মাত্র। সর্বনিম্ন 5,10,000 টাকার বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। আর সর্বোচ্চ প্যাকেজ খরচ 7,50,000 টাকা। হাব বলছে এবার খরচ কিছুটা কমলেও বিমান ভাড়া আরও 10,000 টাকা কমানো সম্ভব। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি 3টি হজ প্যাকেজ ঘোষণা করে হাব। এবারের হজের সম্ভাব্য তারিখ 2026 সালের 26 মে। আল্লাহর ঘরের মেহমান হবার জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বোচ্চ 7,50,000 টাকার বিশেষ প্যাকেজে হারাম শরীফের বহিচত্বর থেকে হোটেলের দূরত্ব হবে 700 মিটারের মধ্যে। আবাসন হবে মদিনার সেন্ট্রাল এলাকায়। প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে খাবার ও কুরবানি। 5,50,000 টাকার সাধারণ প্যাকেজে হারাম শরীফের বহিচত্বর থেকে হোটেলের দূরত্ব হবে 3 কিলোমিটারের মধ্যে। মদিনায় আবাসন হবে সেন্ট্রাল এরিয়ার বাইরে, তবে কুরবানি ও খাবার খরচ এই প্যাকেজের অন্তর্ভুক্ত। এছাড়া 5,10,000 টাকার সাশ্রয়ী হজ প্যাকেজে হারাম শরীফের বহির্চত্বর থেকে হোটেলের দূরত্ব হবে 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে। সাশ্রয়ী প্যাকেজের সর্বমোট মূল্য হচ্ছে খাওয়া এবং কোরবানি সহ 5,10,000 টাকা। এই প্যাকেজের বৈশিষ্ট্যসমূহ: হারাম শরীফের বহির্চত্বর থেকে হোটেলের দূরত্ব হবে আজিজিয়া / 6 থেকে 7 কিলোমিটার। মদিনা মার্কাজিয়া অর্থাৎ সেন্ট্রাল এরিয়ার বাইরে আজিজিয়া থেকে তাদের জন্য এসি বাসের ব্যবস্থা থাকবে। জানানো হয় গেল বছরের তুলনায় এবার খরচ কিছুটা কমেছে, তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে বিমান ভাড়া আরও কমানো সম্ভব। 2026 সালের হজের বিমান ভাড়া 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 12,990 টাকা কম। এবছর শতভাগ হজ যাত্রীদের সিলেট চট্টগ্রাম বাদে প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশ অর্থাৎ ঢাকায় সম্পন্ন হবে। আগামী 12 অক্টোবর হজের রেজিস্ট্রেশনের শেষ দিন। এবার 1,27,000 হজ যাত্রীর লক্ষ্যমাত্রা রয়েছে, তবে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন মাত্র 30,000 জন। খাবারের ব্যবস্থা করবেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই সমর্থনের কথা জানান তিনি। একই সাথে দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন নেতানিয়াহু। আর এই শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছে হামাস।
গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি প্রস্তাবে সম্মতি জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে নেতানিয়াহু বলেন, হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে একাই অভিযান শেষ করবে ইসরায়েল। ট্রাম্পও জানান, হামাসের অসম্মতিতে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে ওয়াশিংটন। এর আগে দোহায় ইসরায়েলি হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহতের ঘটনায় ক্ষমা চান নেতানিয়াহু। ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো হামলা হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে আব্রাহাম অ্যাকর্ডসে ইরানেরও যোগ দেওয়ার সম্ভাবনা দেখছেন ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান এই শান্তি চুক্তিতে যোগদানের ব্যাপারে উন্মুক্ত থাকবে বলেই মনে করেন তিনি। আমরা আশা করি যে আমরা ইরানের সঙ্গে মানিয়ে চলতে পারবো। আমার মনে হয় তারা এই বিষয়ে আগ্রহী হবে। আমি সত্যিই তা বিশ্বাস করি। তারা এখানে যোগ দিতে পারে, কারণ অর্থনৈতিকভাবে এটি তাদের জন্য একটি দারুণ ব্যাপার হবে। হামাস ট্রাম্পের এই 20 দফা প্রস্তাবনা পর্যালোচনা করছে বলে জানিয়েছে আল জাজিরা। এরই মধ্যে এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে কাতার, সৌদি আরব, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। নিবির আমিন, নিউজ 24। বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে কাল। যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল, আপিলের বিপরীতে শুনানি শেষে 2 প্রার্থীকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। বাদ পড়েছেন 3 জন। কমিশন বলছে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবির নির্বাচন। নির্বাচনী হাওয়ায় বিসিবিতে যাকেই দেখা যাচ্ছে তাকে নিয়ে ছড়িয়ে পড়ছে নানা গুঞ্জন। এই যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবিতে কেন গিয়েছিলেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। কেউ কেউ বলেই ফেলছেন বিসিবির পরিচালক হতে চান বলেই হঠাৎ করে বোর্ডে দেখা মিলেছে তার। তবে নানা বিতর্ক ও গুঞ্জন পাশ কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিসিবি নির্বাচন কমিশন। ইলেকশন শিডিউলে দেখবেন আমরা একেবারে একটা ক্রস দিয়েছি যে আমরা ব্যালট পেপার দিয়ে দিব, বিসিবির ওয়েবসাইটে দিব। ওনারা যেখানে থাকবে সেখান থেকে ব্যালট পেপার নামিয়ে ওনারা সই করে স্ক্যান করে আমাদের একটা ইমেল ক্রিয়েট করেছি আমরা নতুন এই ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে, সেই ইমেইলে ওনারা পাঠাবেন। তারা বলছেন বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 10টা থেকে 12টা আগামীকাল যারা প্রস্তাব করতে চান তারা প্রস্তাব করতে পারবেন। 12টার পরে আমাদের শিডিউল নিয়ে 2টার সময় আমরা চূড়ান্ত তালিকা, প্রার্থী তালিকা আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে সোমবার যেসব প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়েছিল তাদের আপিলের প্রেক্ষিতে 5 প্রার্থীর মধ্যে 2 জনের প্রার্থিতার বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। জামালপুরের ফুয়াদ বেদুইন ও রাজশাহীর হাসিবুল আলমের এখন নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। তবে মেহেদী হাসান পুলক, হাসানুজ্জামান ও শওকত হোসেন অংশ নিতে পারবেন না এবারের নির্বাচনে। আমি আশা করব এই নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কাউন্সিলরদের স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে ভোট দিতে পারে। যেই কাউন্সিলরগুলো আসলে লুকায়িতভাবে আছে এদেরকে বের করার যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আমি সরকারকে বলবো এবং আপনাদের মাধ্যমে চাইবো যেন তাদেরকে বের করে সবার সামনে আনা, তাহলে না আমরা ভোট চাইতে পারবো, নাহলে আমরা ভোট চাইবো কি করে। সবকিছু ঠিক থাকলে আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।